টেক এক্সপো আইটি এর পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম। আমি আসিফ তাজুল আমিন আপনাদের সাথে আছি আইসিটি পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশে। তো আমরা শুরু করি। আমরা এর আগের পর্বে প্রোগ্রাম কি কিভাবে কাজ করে সেটা দেখে এসেছি। প্রোগ্রামিং ভাষা কি এবং বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ও তারা কিভাবে কাজ করে এই সম্পর্কে আমরা জেনে এসেছি। অনুবাদক সফটওয়্যার এবং তারা কিভাবে কাজ করে থাকে বা তাদের আমাদের কেন প্রয়োজন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আশা করি সম্পূর্ণ ধারণাটি পেয়েছি। যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের জানাতে ভুলবেন না। আমরা আপনাদের প্রবলেমগুলো অবশ্যই সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা কোনো প্রোগ্রাম তৈরি করতে পারি বা প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন, অ্যালগোরিদম ও ফ্লো চার্ট এগুলা কিভাবে কাজ করে বা এগুলো আমাদের কখন প্রোগ্রামের মধ্যে ইউজ করতে হয় বা এটা প্রোগ্রামের মধ্যে কিভাবে ইউজ হয়, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। প্রোগ্রামিং ডিজাইন মডেল সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা নিব। তো কিভাবে আমরা প্রোগ্রাম তৈরি করতে পারি, এই উদাহরণটার কথা আশা করি তোমাদের মনে আছে যে আমরা যদি কোনো একটা যোগের প্রোগ্রাম লিখি সেক্ষেত্রে আমাদের প্রথমে ইনপুট দিতে হয়, তারপর সেই ইনপুটটা প্রোগ্রামের মাধ্যমে প্রসেসিং হয়ে তারপর কম্পিউটারের ভাষায় সেটাকে অনুবাদ করে দেয় এবং সেটা থেকে আমরা একটা আউটপুট পাই। তো প্রোগ্রামের এই বেসিক তিনটা ধাপ হচ্ছে আমাদের ডাটা ইনপুট দিতে হবে, সেটা প্রোগ্রামের মাধ্যমে প্রসেসিং করতে হবে এবং প্রোগ্রাম সেটাকে আমাদের আউটপুট দেওয়া পর্যন্ত কাজ করবে। আমাদের প্রোগ্রাম লেখার উপর ডিপেন্ড করবে যে প্রোগ্রামটা আমাদের কি ধরনের আউটপুট দিবে, আমরা কি ধরনের আউটপুট চাচ্ছি বা কি কাজ করবে একটা প্রোগ্রাম। তাহলে প্রোগ্রামের ধাপসমূহ আসলে কি কি? সমস্যা বিশ্লেষণ, যেমন এই প্রোগ্রামটার জন্য যদি আমরা বলি আমাদের যোগ করতে হবে, তাহলে যোগ করার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের দুইটা নাম্বার লাগবে যাদেরকে আমাদের যোগ করতে হবে। তার কারণ কম্পিউটারকে আমরা যদি বলে দিই ডিরেক্টলি যে তুমি যোগ করো, কম্পিউটার সেটা বুঝতে পারবে না। কম্পিউটার নিজে থেকে কোনো চিন্তা করতে পারে না। একটা শিশুকে আমাদের যেভাবে বুঝাতে হয়, কম্পিউটারকে আমাদের প্রত্যেকটা ধাপ অনুযায়ী বুঝাতে হবে যে সে আগে কি করবে, কারণ আমরা তাকে আগে যেটা করতে বলবো সেটাই সে আগে করবে। আমরা যদি প্রথমেই বলি তুমি যোগ করো তারপর যদি আমরা নাম্বার দেই, তাহলে সে প্রথমে যোগ করার সময় সে নাম্বার খুঁজে পাবে না, সো সে যোগ করতে পারবে না, যার জন্য আমাদের প্রোগ্রামে ইরর দেখা যেতে পারে। তো এটা গেল মূলত সমস্যা বিশ্লেষণ। তাহলে এই প্রোগ্রামটার জন্য আমরা সমস্যাটা কি বের করলাম যে আমাদের যোগ করতে হবে এবং তার জন্য আমাদের প্রথমে নাম্বার নিতে হবে। তো এই যে প্রথমে নাম্বার নিব বা প্রথমে আমরা কি করব এবং তারপরের ধাপে কি করব, এইগুলা ডিপেন্ড করে প্রোগ্রাম ডিজাইনের উপরে। এবং প্রোগ্রাম ডিজাইন করতে গিয়ে আমাদের ফ্লো চার্ট, অ্যালগোরিদম বা সুডোকোড এগুলা ব্যবহৃত হয়। অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে আমরা প্রত্যেকটা ধাপ বিশ্লেষণ করি। অ্যালগোরিদমে আমরা লিখে করি এবং ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা সেই ধাপগুলা এঁকে দেখাই, যার জন্য আমাদের বিশেষ কিছু চিহ্নের প্রয়োজন হয়। তো তারপরের ধাপে আসতেছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা যে কোনো একটা ভাষা নির্বাচন করে, প্রোগ্রামিং ভাষা নির্বাচন করে আমরা বলবো যে প্রোগ্রামটা কিভাবে কাজ করবে। তো এর জন্য আমরা আমাদের সমস্যা অনুযায়ী ভাষা ব্যবহার করি। যেমন আমরা সাধারণ ছোটখাটো প্রোগ্রামের জন্য স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। আমরা অনেকেই লিনাক্সের নাম শুনে থাকি, লিনাক্সও কিন্তু সি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা। দেন তারপর আমরা সবাই অ্যান্ড্রয়েডের সাথে পরিচিত। অ্যান্ড্রয়েডে যে আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি সেগুলো মূলত জাভা ভাষা দিয়ে তৈরি করা। তো এইভাবে আমরা আসলে কি কাজ করতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমরা প্রোগ্রামিং ভাষাটাকে সিলেক্ট করে তারপর আমরা সেটাকে কোড করি। তো প্রোগ্রাম ডেভেলপমেন্ট বলতে এই জায়গায় কোডিং অংশটা চলে আসে। তারপর আসে প্রোগ্রাম বাস্তবায়ন, অর্থাৎ আমরা যে কোডটা লিখলাম সেই কোডটা আমাদের কিভাবে কাজে লাগতেছে সেটা আমরা প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে দেখি যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তো এই প্রোগ্রাম বাস্তবায়ন অংশের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে টেস্টিং এবং দ্বিতীয়টি হচ্ছে ডিবাগিং। তো প্রথমে আমাদের প্রোগ্রামটা রান করলে যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো সংশোধন করাই হচ্ছে ডিবাগিং, অর্থাৎ প্রোগ্রামে বাগ বলতে আমরা বুঝি পোকা, ডিবাগ বলতে পোকা বাছাই করা। অর্থাৎ আমাদের প্রোগ্রামের মধ্যে কোথায় কোথায় সমস্যা আছে সেই সমস্যাগুলো খুঁজে বের করে সেগুলোকে সমাধান করাটাই হচ্ছে ডিবাগিং।
এবং যখন প্রোগ্রামটা সম্পূর্ণরূপে ডিবাগ হয়ে যায়, অর্থাৎ প্রোগ্রামে কোনো প্রবলেম থাকে না, তখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি যে সেই প্রোগ্রামে আমরা যে ধরনের ইনপুট দিচ্ছি তার অনুযায়ী আমরা প্রয়োজনীয় আউটপুটটা পাচ্ছি কিনা। তো এই ক্ষেত্রে দেখা যায় প্রোগ্রামে কিছু ইরর পাওয়া যায়, যে অর্থাৎ আমরা যে কাঙ্ক্ষিত রেজাল্টটা চাচ্ছি কম্পিউটার আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা দিচ্ছে না। তো এই ক্ষেত্রে ইরর গুলো সাধারণত এরকম হয়ে থাকে: সিনট্যাক্স ইরর। সিনট্যাক্স ইরর বলতে আমরা যে কোড লিখছি সেই কোডে যদি কোনো লেখার ভাষাগত কোনো সমস্যা থেকে থাকে, যে আমরা কোনো একটা সেমিকোলন দিলাম না বা কোনো এক জায়গায় কিওয়ার্ড লেখায় ভুল করলাম, সেক্ষেত্রে আমাদের এই সিনট্যাক্স ইররটা দেখায়। তো তারপর আসতেছে হচ্ছে লজিক্যাল ইরর। ধরো আমরা একটা কাজ করব, যে যদি সংখ্যাটা যোগ করতেছি আমরা, এখানে আমরা যদি যোগ চিহ্নের বদলে বিয়োগ চিহ্ন দিয়ে দিই, তাহলে কি আমাদের প্রয়োজনীয় আউটপুটটা আসবে? আসবে না। এটা এক ধরনের লজিক্যাল ইরর। এবং আমরা বিভিন্ন শর্ত আরোপ করি প্রোগ্রামের উপরে, তার মধ্যেও আমরা বিভিন্ন শর্ত দিয়ে দিই যে এটা বড় হলে এই কাজ করো, বড় না হলে এই কাজ করো। সেক্ষেত্রেও যদি আমাদের কোনো প্রবলেম হয়, তাও লজিক্যাল ইররের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এবং সর্বশেষে যেটা আসে সেটা হচ্ছে রান টাইম ইরর বা এক্সিকিউশন ইরর। এই ইররটা আমরা কখন পাই? ধরো আমরা একটা ক্যালকুলেশন এমনভাবে করতে দিলাম যার জন্য আমাদের ক্যালকুলেশনটা চলতেছে তো চলতেছেই, প্রোগ্রামটা শেষ হওয়ার মতো কোনো অবস্থা থাকে না। যেমন কোনো সংখ্যাকে আমরা যদি শূন্য দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে শূন্যতাকে ভাগ করতেই থাকবে, কিন্তু সেখানে কোনো আউটপুট কিন্তু আমাদের আসবে না। সেক্ষেত্রে আমাদের এক্সিকিউশন ইরর বা রান টাইম ইররটা দেখা যায়। এবং সর্বশেষে আমাদের আসে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বলতে আমরা কি বুঝি? আমরা যে প্রোগ্রামটা বাস্তবায়িত করলাম সেটাকে আমরা ব্যাপক আকারে যদি ব্যবহার করতে চাই, অর্থাৎ এই যোগের জিনিসটা আমরা যদি একটা ক্যালকুলেটর তৈরির সফটওয়্যার তৈরি করতে যাই, সেক্ষেত্রে তার মধ্যে যোগের একটা ফাংশন অবশ্যই আমাদের রাখা লাগবে। তাহলে তাতেও যেন আমরা এই জিনিস এই প্রোগ্রামটা ব্যবহার করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তখন একটা নতুন প্রোগ্রাম তৈরি করার থেকে ডেভেলপমেন্ট করাটাই কিন্তু আমাদের সময় সাশ্রয়ী। তখন তুমি একটা এইটা অনেক ছোট প্রোগ্রাম, এটা লিখতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু তুমি যদি বড় কোনো একটা প্রোগ্রাম লেখো, তাহলে সেটার মধ্যে দেখবা যে তোমাদের বিভিন্ন জিনিস এডিট করা থেকে শুরু করে আমরা নতুন কোনো ফ্যাসিলিটি অ্যাড করতে চাইলে সেগুলা আমরা যদি খুব সুন্দরভাবে সাজিয়ে ডকুমেন্ট আকারে রেখে দেই, বা যেটাকে ডকুমেন্টেশন বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সমস্যাটা কোথায় আছে বা কোথায় আমরা পরিবর্তন করতে চাচ্ছি সেটা সহজেই বের করে আমরা সলভ করতে পারবো। তারপরে আসা যাক অ্যালগোরিদমে। তার কারণ প্রোগ্রাম সমস্যা বিশ্লেষণটা আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে করতে হবে। তারপরের ধাপ ছিল প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনে আমাদের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট বিষয়টি চলে আসে। তো অ্যালগোরিদম কাকে বলে? একটি সমস্যাকে বিভিন্ন ধাপে ভেঙে প্রত্যেক ধাপ পরপর সমাধান করে সমগ্র সমস্যার সমাধান করাকে অ্যালগোরিদম বলে। বা আমরা সহজ ভাষায় বলতে পারি যে একটা সমস্যার সমাধান করার প্রত্যেক ধাপে আমরা যে কাজগুলা করে থাকি, বা আমরা একটা সমস্যার সমাধান করতে শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলা করে থাকি, তা ধাপে ধাপে বিশ্লেষণ করাটাই হচ্ছে অ্যালগোরিদম। তো কোনো একটা প্রবলেমের আমরা যদি অ্যালগোরিদম লিখে রাখি, তাহলে সেই প্রবলেমটার জন্য কোড করাটা আমাদের জন্য খুবই উপকারী হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারি যে আমরা এই কাজটা পর এই কাজটা করে থাকবো। তো অ্যালগোরিদম লেখার কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলা কি কি? সহজবোধ্য হতে হবে, অর্থাৎ আমরা জটিল কোনো ভাষায় অ্যালগোরিদম লিখবো না। অ্যালগোরিদম লেখাটা যেন খুবই সহজ ভাষায় হয়ে থাকে, যে কোনো প্রোগ্রামার যেন সহজে বুঝতে পারে। অর্থাৎ আমি একটা অ্যালগোরিদম লিখলাম, এখন এই অ্যালগোরিদমটা আরেকজন ডেভেলপার পড়তেছে বা আরেকজন প্রোগ্রামার পড়তেছে, সে যেন বুঝতে পারে যে আমি এই অ্যালগোরিদমটা কিসের অ্যালগোরিদম লিখেছি এবং কিভাবে আমি এটাকে ব্যবহার করতে চাচ্ছি, এবং প্রত্যেক ধাপে কি কি কাজ হচ্ছে। তারপর আমরা বলতে পারি সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হবে। অর্থাৎ আমাদের প্রোগ্রাম অনুযায়ী সেটা যেন একটা নির্দিষ্ট সংখ্যক ধাপে থাকে। যেমন এখন আমি যোগের প্রোগ্রামটা 100 লাইন লিখলাম,
সেটা লেখা কি আমাদের জন্য খুবই উপকারী হবে? কারণ যোগ করাটা যেহেতু সিম্পল একটা ব্যাপার, তার জন্য আমাদের তো অনেক বড় কোনো অ্যালগোরিদম লেখার দরকার নাই। তবে বড় প্রোগ্রামের জন্য অবশ্যই আমরা সেটা বড়ভাবে লিখব, কিন্তু সেই ধাপ সংখ্যা যেন সসীম হয়, অসীম না হয়। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ধাপ থাকে। এরপর আসতেছে ব্যাপকভাবে প্রয়োগ করা যাবে। অর্থাৎ আমরা এই অ্যালগোরিদমটা, যেমন একটা ক্যালকুলেটরের ক্ষেত্রে আমি একটু আগেই বলছিলাম, ক্যালকুলেটরের ক্ষেত্রে আমরা যোগ করার প্রোগ্রামটা ইউজ করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে যেন আমরা যোগ করার জন্য যে অ্যালগোরিদমটা লিখে রাখছি সেটা আমরা ওই ফাংশনটা নিয়ে ইউজ করতে পারি, শুধুমাত্র ধাপ সংখ্যার যেন চেঞ্জ হয়। তো এরপর একটা উদাহরণ দেখা যাক। 3টি সংখ্যা থেকে বড় সংখ্যাটি বের করার অ্যালগোরিদম লেখো। অর্থাৎ আমাদের কাছে 3টা সংখ্যা থাকবে, সেই 3টা সংখ্যা থেকে আমাদের বড় সংখ্যাটা বের করে আনতে হবে। তো এখানে আমি অ্যালগোরিদমটি লিখে রেখেছি। প্রথম ধাপ, প্রোগ্রাম শুরু করো। এখন প্রোগ্রাম শুরু না করলে আমাদের প্রোগ্রাম কিভাবে কাজ করবে? সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা অ্যালগোরিদম বা ফ্লোচার্ট যাই লিখি না কেন, শুরুতে আমাদের প্রোগ্রামটাকে শুরু করার দরকার হয়। এরপর দ্বিতীয় ধাপে আমরা বলতেছি এ বি সি সংখ্যা 3টি নাও। এখানে এবিসি প্রতীকী অর্থে আমি সংখ্যা 3টাকে রাখতেছি, তার কারণ আমাদের যে প্রোগ্রামটা রান করতেছে বা যে ইউজার, সে কি সংখ্যা দিবে সেটা তো আমরা জানি না, কিন্তু সেই সংখ্যাগুলো নিয়ে তো আমাদের কাজ করতে হবে। তাই তার জন্য আমরা একটা প্রতীকী সংখ্যা নিয়ে থাকি, যার মধ্যে আমাদের ইউজার যেই ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা আমরা রাখতে পারি। অর্থাৎ সে প্রথমে যে ভ্যালুটা দিবে সেটা আমরা এতে রাখলাম, দ্বিতীয়তে যে ভ্যালুটা দিবে সেটা আমরা বিতে রাখলাম, এবং তৃতীয়তে যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা আমরা সিতে রাখলাম। তো এই সংখ্যা 3টি নেওয়ার পরে আমাদের কি করতে হবে? সংখ্যাগুলা থেকে বড় সংখ্যাটি বাছাই করে নিতে হবে। এখন এ বি থেকে বড় হলে ধাপ 4-এ যাও, না হলে ধাপ 5-এ যাও। এখানে শুরুতে লেখার একটি টেকনিক হচ্ছে, তুমি প্রথমেই ধাপ সংখ্যাটা লিখবা না যে কত নাম্বার ধাপে যাবে, তবে লজিকটা ডেভেলপ করে রাখবা যে এ যদি বি থেকে বড় হয় তাহলে ধাপ 4-এ যাও, ধাপ এত নাম্বার ধাপে যাও, না হলে এত নাম্বার ধাপে যাও। সেক্ষেত্রে তোমার লেখার মধ্যে কাটাকাটির সংখ্যাটা কম হবে। এরপর চতুর্থ ধাপে যাচ্ছি, যে এ সি থেকে বড় হলে ধাপ 6-এ যাও, না হলে ধাপ 8-এ যাও। মূলত এই কাজগুলো আমরা কেন করতেছি? 3টা সংখ্যার মধ্যে থেকে যদি বড় সংখ্যাটা বের করতে হয়, তাহলে আমাদের অবশ্যই চেক করতে হবে তাদের মধ্যে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট। তো আমি প্রথমে 2টা সংখ্যা ধরে নিলাম এ বি। এখানে তুমি বিসিও ধরতে পারো, এসিও ধরতে পারো, কোনো সমস্যা নাই। তবে তোমার ধরার উপর ডিপেন্ড করে তোমার কাজ করতে হবে। তো আমি এ বি থেকে যদি বড় হয় তাহলে ধাপ 4-এ যাওয়ার কথা বলতেছি। যেখানে ধাপ 4-এ লেখা আছে এ সি থেকে বড় হলে ধাপ 6-এ যাও। মূলত এ বি এর মধ্যে থেকে যদি এ বড় হয়, তাহলে আমাদের যে বাকি সংখ্যাটা আছে সেটা এর থেকে বড় হলেই আমরা বুঝতে পারবো যে সেই সংখ্যাটা বড় বা সেই সংখ্যাটা ছোট। এই কারণে আমরা এই ধরনের ধাপগুলা ব্যবহার করতেছি, যে এ বি থেকে বড় হলে ধাপ 4-এ যাও, এবং সেই ধাপ 4-এ লেখা আছে এ সি থেকে বড় হলে ধাপ 6-এ যাও, এবং ষষ্ঠ ধাপে লেখা আছে এ কে বড় সংখ্যা ছাপাও। অর্থাৎ এ বি এর থেকেও বড়, এ সি এর থেকেও বড়, তাহলে অবশ্যই এ সংখ্যাটি আমাদের বড়। এবং যদি এ বি এর থেকে বড় না হয়, সেক্ষেত্রে আমাদের যেতে হবে ধাপ 5-এ। ধাপ 5-এ কি বলতেছে? বি সি এর থেকে বড় হলে ধাপ 7-এ যাও। অর্থাৎ বি এর থেকে বড় এবং বি সি এর থেকেও বড়, তাহলে ধাপ 7-এ অবশ্যই আমাদের বি কে বড় সংখ্যা হিসেবে ছাপাবে বা প্রিন্ট করবে। এবং যদি সেটা না হয়, অর্থাৎ বি যদি সি এর থেকে বড় না হয়, তাহলে ধাপ 8-এ যাও। এবং ঠিক একই কথাটি এ সি এর থেকে বড় না হলেও লেখা ছিল, তখন দুই ক্ষেত্রেই সি ছিল। অর্থাৎ যেহেতু এ বি এর থেকে বড় এবং এ যদি সি এর থেকে বড় না হয়, তাহলে সি হবে 3টে সংখ্যার মধ্যে সবচেয়ে বড়। এবং যেহেতু এই কন্ডিশনে বলা ছিল যে বি এর থেকে বড় এবং সি বি এর থেকে বড় হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও সি বড়। তো এই দুই ক্ষেত্রে আমরা ধাপ 8-এ গিয়ে বলে দিচ্ছি সি কে বড় সংখ্যা হিসেবে ছাপাও। তো সবশেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3টা সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যাটা বের হয়ে আসলো, এবং তাহলে আমাদের প্রোগ্রাম শেষ। সো নবম ধাপে আমরা বলে দিলাম প্রোগ্রামটি শেষ করো।
কথা হচ্ছে আমরা এটা সহজে লেখা দেখতেছি, লেখা দেখে প্রথমে বুঝতে একটু সমস্যা হতে পারে, কিন্তু তোমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করবা তখন চিন্তা করবা যে এই প্রবলেমটা আমরা কিভাবে সহজে সলভ করতে পারি, সেই সহজ প্রক্রিয়াটা নিয়ে তারপর তোমাকে কাজ করতে হবে। এবং ধাপ সংখ্যাটি আমরা আগেই লিখবো না, ধাপ সংখ্যাটি আমরা কোন ধাপে কি কি কাজ করতেছি সেটা লেখার পর তারপর ধাপ সংখ্যা বলে দিব। আর না হলে দেখা যাবে যে একই ধাপ বারবার রিপিট হতে পারে বা আমাদের লেখার মধ্যে কাটাকাটি হতে পারে। তো সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য ধাপ সংখ্যাটার জায়গাটুকু খালি রেখে তারপর বাকি লেখাটুকু লেখা বেটার। দেন অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের কথা বলেছিলাম, অ্যালগোরিদমের বেসিক জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। দেন ফ্লো চার্ট কি? ফ্লোচার্ট হচ্ছে অ্যালগোরিদমের জ্যামিতিক চিত্র বা প্রবাহ ধারা। অর্থাৎ অ্যালগোরিদমে যেভাবে আমরা ধাপে ধাপে জিনিসটা বর্ণনা করেছি লেখার মাধ্যমে, আমরা সেইভাবেই জিনিসটা বর্ণনা করব, কিন্তু এবার লিখে করব না, চিত্র এঁকে করব। তো যেহেতু এটা একটা প্রবাহ ধারা, তাই এটাকে বলা হয় ফ্লো চার্ট। ফ্লো চার্ট আমাদের কি কি সুবিধা দিয়ে থাকে? ফ্লো চার্টের মধ্যে একজন প্রোগ্রামার সহজেই প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে পারে যে এই প্রোগ্রামটা আসলে কি কাজ করতেছে। প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, যে আমাদের একটা প্রোগ্রাম কাজ করতেছে, সেখানে আমাদের আউটপুটে একটা ভুল আসতেছে। আমরা যদি ফ্লো চার্টটা দেখি, যে চিত্রটা দেখে থাকি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আমরা এই প্রক্রিয়া থেকে এই প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, তো আমাদের এই ধরনের জায়গায় গিয়ে ভুল হচ্ছে, তাহলে আমাদের ভুলটা ওই জায়গাটুকুতে হতে পারে, এই ধরনের একটা ধারণা আমরা নিতে পারি। প্রোগ্রাম পরিবর্তনে সহায়তা করে, আমরা কোন অংশটুকু পরিবর্তন করব এবং সেটা করলে কারা কারা সে তার উপর নির্ভর করতেছে, সেগুলো আমরা সহজেই ফ্লো চার্টের উপর দেখতে পারি। এবং প্রোগ্রাম রচনায় সহায়তা করে, তখন আমরা ধাপটাকে চিত্র আকারে দেখতেছি। যে কোনো জিনিস লেখায় দেখার থেকে চিত্র আকারে দেখা বা মনে রাখা এবং চিত্র দেখে বোঝাটা কিন্তু খুবই সহজ। যেমন তোমাকে যদি একটা আপেলের কথা বলা হয় স্প্যানিশ ভাষায়, সেক্ষেত্রে তুমি সেটা কিন্তু সহজে বুঝতে পারবে না, কিন্তু তুমি যদি একটা আপেলের চিত্র দেখো তাহলে সেটা বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা আপেল। তো জিনিসটা হচ্ছে সেরকম, যে আমরা একটা প্রোগ্রামের ফ্লো দেখলাম যে প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে, তাহলে সেটাকে আমরা যে কোনো ভাষায় লিখি না কেন সেটা সহজেই লেখা যাবে। সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায় সম্ভব। তার কারণ একটা প্রোগ্রামে কি কি সমস্যা হতে পারে সেগুলো আমরা সহজেই ফ্লোচার্টের মাধ্যম থেকে বুঝে আসতে পারি। এই কারণেই প্রোগ্রাম ডিজাইনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর প্রোগ্রাম ডিজাইনটা যদি ঠিকঠাক মতো করা হয়ে থাকে, তাহলে প্রোগ্রাম যখন আমরা ডেভেলপমেন্ট করি বা কোডিং করি, তখন জিনিসটা খুবই সহজ হয়ে যায়। তো এখানে আমরা এই যে ফ্লো চার্টের কথা বলতেছি, ফ্লো চার্টের কিছু চিত্র আকার দেখতেছি, যে এই ধরনের চিত্রটা আমাদের ইউজ করা হয় ম্যানুয়াল ইনপুটের জন্য, যে আমরা আগে থেকেই কোনো একটা ইনপুট দিয়ে রাখছি, এই ইনপুটটা আমরা ইউজারের কাছ থেকে নিচ্ছি না। দেন পাঞ্চ কার্ড, ম্যানুয়াল কাজ, অর, অর হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশন, তোমরা হয়তো বা পড়ে আসছো সেই অর। দেন কি অপারেশন ইত্যাদি চিহ্নগুলা তোমরা বইয়েও পাবা, সেখান থেকে দেখে নিবা যে কোন চিহ্নটা কি কি কাজ করছে। তবে আমাদের যখন আমরা কোনো একটা প্রোগ্রাম ডিজাইন করব, তখন সেক্ষেত্রে আমাদের এই চিহ্নগুলা বেশি ব্যবহৃত হয়। এই চিহ্নটা প্রোগ্রামের শুরু এবং শেষ বোঝাতে ব্যবহৃত হয়। এই চিহ্নটা প্রক্রিয়াকরণ, অর্থাৎ আমরা কি কি কাজ করব সেইটা আমরা এই চিহ্নর মধ্যে লিখি। যেমন আমরা কোনো জিনিস যোগ করতেছি, বিয়োগ করতেছি, বা কোনো একটা নির্দিষ্ট কাজ করতেছে প্রোগ্রাম নিজে থেকে, সেই জিনিসগুলো আমরা এই চিহ্নের মধ্যে রাখি। সিদ্ধান্ত, আমরা কোনো একটা শর্ত প্রয়োগ করতেছি, যেমন আমরা তিনটা সংখ্যার ক্ষেত্রে দেখছিলাম বড় ছোট চিহ্ন, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত গ্রহণটা এটার মধ্যে করি, যে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এদিকে যাও, এ যদি বি এর থেকে বড় না হয় তাহলে এইদিকে যাও। এই ধরনের বিষয়গুলো আমরা এই চিহ্নের মধ্যে দিয়ে বুঝাই। দেন পূর্ব নির্ধারিত প্রক্রিয়া, অর্থাৎ আমরা আগে কোনো একটা প্রক্রিয়া দিয়ে আসছি, সেই প্রক্রিয়াটাকে আমরা আবার হচ্ছে ব্যবহৃত করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই ধরনের চিহ্ন ব্যবহার করতে পারি। আমরা ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিব বা ইউজারকে কোনো আউটপুট দিব, সেটা আমরা
এই চিহ্নটার মধ্যে করে থাকি, এবং আমার প্রোগ্রামটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, অর্থাৎ কোন চিহ্ন থেকে কোন চিহ্নর দিকে যাচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা প্রবাহের দিকে এই চিহ্নগুলো ব্যবহার করে থাকি। কানেক্টর, আমরা আমাদের যদি এমন কোনো একটা সিচুয়েশন আসে যে আমাদের অনেকগুলা চিত্র একই দিককে নির্দেশ করতেছে, যেমন আমরা এর আগে একটা অ্যালগোরিদম দেখছিলাম যে দুইটা ক্ষেত্রে আমাদের সি হচ্ছে সি এর দিক, সি বড় প্রিন্ট করতেছে, সেক্ষেত্রে আমরা কানেক্টরটা ইউজ করব, এবং কোনো যদি টিকা দিতে চাই সেটা আমরা এই চিহ্ন দিয়ে দিয়ে দিব। তো এইভাবে দেখে বোঝাটা একটু কঠিন, তাই আমরা একটা সমস্যা দেখে আসি। আমরা একটু আগে যেই সমস্যাটা লিখছিলাম সেটারই আমরা ফ্লোচার্ট আঁকবো। তো এটার অ্যালগোরিদমটা সাইডে দিয়ে দিলাম যাতে করে তোমাদের ফ্লোচার্টটা দেখে বুঝতে সহজ হয়। তো এখানে আমাদের প্রথম ধাপ ছিল প্রোগ্রাম শুরু করো, সো আমরা স্টার্ট করলাম। দেন দ্বিতীয় ধাপ ছিল এবিসি সংখ্যা 3টি নাও। তাহলে আমরা 3টা সংখ্যা ইনপুট নিচ্ছি, বা ইউজারের কাছ থেকে আমরা 3টা সংখ্যা নিচ্ছি, যেগুলো হচ্ছে এ বি সি। সংখ্যা 3টি নেওয়ার পরে আমরা তৃতীয় ধাপে বলতেছিলাম যে এ বি এর থেকে বড় হলে ধাপ 4-এ যাও, না হলে ধাপ 5-এ যাও। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার হচ্ছে যে এ বি এর থেকে বড় নাকি। তাহলে আমরা সিদ্ধান্ত চিহ্নটা ইউজ করলাম যে এ কি বি এর থেকে বড়, যদি বড় হয় তাহলে একটা কাজ করো, যদি বড় না হয় তাহলে আরেকটা কাজ করো। তো প্রোগ্রাম আমাদের এই সিদ্ধান্তটা নিয়ে বলল ইয়েস, এ বি এর থেকে বড়। তাহলে আমরা চেক করব এ সি এর থেকে বড় কিনা, যেটা আমরা চতুর্থ ধাপে করেছিলাম, যে যদি বড় হয় তাহলে ধাপ 4-এ যাও, সো এ সি এর থেকে বড় হলে ধাপ 6-এ যাও, না হলে ধাপ 8-এ যাও। কিন্তু এখানে আমরা আবার বলে আসছিলাম যে যদি না হয় তাহলে ধাপ 5-এ যাও। সেক্ষেত্রে সেই ধাপটাও আমরা এখানে দিয়ে দিলাম যে এই জায়গাতে রেজাল্ট আসলো নো, তাহলে সেক্ষেত্রে আমাদের বি সি এর থেকে বড় কিনা সেটা চেক করবে। তো এবার এখানেও কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি এ সি এর থেকে বড় কিনা কিংবা বি সি এর থেকে বড় কিনা। এবার এ সি এর থেকে বড় কিনা সেই জায়গায় যদি আমাদের ইয়েস আসে, সেক্ষেত্রে এই ধাপটা আমরা দেখতে পারি, যদি এ সি এর থেকে বড় হয় তাহলে ধাপ 6-এ যাও, এবং ধাপ 6-এ আমাদেরকে বলা ছিল যে এ কে বড় সংখ্যা ছাপাও। সো এখানে আমরা বলে দিলাম প্রিন্ট এ অ্যাজ লার্জেস্ট নাম্বার। দেন যদি আমাদের বি সি এর থেকে বড় হয়, অর্থাৎ এই কন্ডিশনে যদি ইয়েস আসে যে বি সি এর থেকে বড়, অবশ্যই মনে রাখতে হবে আমরা যখন একদিকের প্রবাহ ধারায় যাচ্ছি তখন কিন্তু আমাদের চিহ্ন যেদিকে যাচ্ছে না সেই দিকে কিন্তু আমরা কাজ করতে পারতেছি না। অর্থাৎ যদি ইয়েস আসে তাহলে কিন্তু আমরা এই অংশ থেকেই কাজ করব, আমাদের এই অংশগুলা কোনো কাজে লাগবে না। সম্পূর্ণ জিনিসটা আমাদের ডিপেন্ড করবে ভ্যালুর উপরে, আমরা কি ভ্যালু দিচ্ছি এবং সেখান থেকে আমরা কাজগুলো করতেছি যাতে আমাদের এক্সাক্ট আউটপুটটা চলে আসে। দেন এই দুই ক্ষেত্রেই যদি নো আসে, যে এই ক্ষেত্রে আমরা কাজ করতেছিলাম তখন আমাদের রেজাল্ট আসলো নো, যে সি এর থেকে বড়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কানেক্টর দিয়ে দিলাম এই কারণে যে আমরা এখানে তো এক্সট্রা একটা কন্ডিশন অ্যাড করছিলাম। তো মূলত এ যখন প্রোগ্রামটা রান করবে তখন কিন্তু এ এখান থেকে এদিকে চলে যাবে, তখন এরা দুইটাই আসতেছে। এখান থেকে যদি আমরা আরেকটা আউটপুট লাইন দিয়ে দিতাম তাহলে এখানে আসার পর কিন্তু তারা দুই দিকে চলে যেত, কিন্তু এখানে দুই দিক থেকে আসতেছে, একদিকে যাচ্ছে। সো এখান থেকে যদি নো আসে তাহলে সে এসে প্রিন্ট সি করবে, বা এখান থেকেও যদি রেজাল্ট নো আসে তাহলে সে এখান থেকে এসে প্রিন্ট সি করে দিবে। সম্পূর্ণ জিনিসটা ডিপেন্ড করতেছে আমাদের শর্তের উপরে। এরপর আমাদের চলে আসতেছে যে আমরা কি করতেছি, প্রিন্ট এ করলাম অথবা প্রিন্ট সি করলাম অথবা প্রিন্ট বি করলাম, এবং তারপর আমাদের প্রোগ্রামটা শেষ করার দরকার। তারপর আমরা প্রোগ্রামটাকে শেষ করে দিব। সো বেসিক্যালি ফ্লোচার্ট অ্যালগোরিদম বিষয়টা খুবই সহজ, শুধুমাত্র তোমাকে এইটা ভেবে নিতে হবে যে আমরা একটা প্রোগ্রামকে কিভাবে সলভ করব। তখন একটা সলভ করার ওয়ে যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি সেটাকে ধাপে ধাপে বর্ণনা করতে পারবো। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে প্রোগ্রাম সবসময় শুরু থেকে কাজ করে। আমি যদি কোনো একটা নাম্বার না নিয়েই বলি যে, যেমন একটু আগে আমরা একটা ইনপুট নিছিলাম, সেই ইনপুট না নিয়ে যদি আমি বলি এ আর বি বড় কিনা চেক করো, সেক্ষেত্রে কিন্তু সে বলবে যে এ বি তো তুমি আমাকে দাও নাই, তাহলে আমি কি চেক করব। এই বিষয়গুলা মাথায় রাখার দরকার। তারপরে আসা যাক আরেকটা প্রবলেমে।
যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার অ্যালগোরিদম ও ফ্লো চার্ট লেখো। তো এটা কিন্তু মূলত দুইভাবে করা যায়। আমরা জানি ম্যাথমেটিক্যাল ওয়েতে একটা সূত্র দেওয়া আছে, যার সেই সূত্রের সাহায্যে আমাদের শেষ সংখ্যাটা দেওয়া হলে সেই সংখ্যার উপরে আমরা একটা সূত্র প্রয়োগ করে সহজেই ওই 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত যোগফলটা বের করে আনতে পারি। তো মূলত সেই সূত্রটা ইউজ করাটা খুবই ইজি। সেইভাবেও আমি চাইলে এই প্রবলেমটা সলভ করতে পারতাম, কিন্তু সেটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, সেইভাবে তোমরা সলভ করবা। তো আমি অন্য একভাবে প্রবলেমটা সলভ করে দেখাচ্ছি। যে অ্যালগোরিদমটা লিখলাম, ফার্স্টে প্রোগ্রাম শুরু করো, শেষ সংখ্যা n নাও। অর্থাৎ প্রথম n সংখ্যক সংখ্যা যেহেতু, তার মানে n হচ্ছে আমাদের শেষ সংখ্যা, তাহলে সেই শেষ সংখ্যাটা আমরা নিয়ে নিলাম। এরপর তৃতীয় ধাপে বলতেছি i সমান সমান 1 এবং সাম সমান সমান 0 ধরো। অর্থাৎ আমরা এখানে দুইটা চলক নিয়ে নিলাম, যে একটা হচ্ছে i বা যেটা ইনিশিয়াল নাম্বার আমরা বলতে পারি, এবং আরেকটা হচ্ছে সাম বা সমষ্টি। তো এদের একটা ভ্যালু আমরা দিয়ে দিলাম, যে i হচ্ছে 1 এবং সাম হচ্ছে 0। তো চতুর্থ ধাপে আমরা বলতেছি i কি n এর থেকে বড়, অর্থাৎ আমাদের যে শেষ সংখ্যাটা দেওয়া হচ্ছে সেই শেষ সংখ্যার থেকে আমাদের i বড় কিনা। বড় হলে ধাপ 6 যাও, না হলে ধাপ 5 যাও। তো ধরো আমরা প্রথমে একটু ছোট সংখ্যায় ধরি, যে আমরা চিন্তা করে নিলাম যে আমরা n হিসেবে দিলাম 5 কে। তাহলে সেক্ষেত্রে 1 অবশ্যই 5-এর থেকে বড় না, তাহলে আমাদের ধাপ 5-এ যাবে। তো ধাপ 5-এ গেলে কি হবে, সাম ইকুয়ালস সাম প্লাস i, বা সমষ্টি সমান সমান সমষ্টি যোগ i। এই জিনিসটা বুঝতে অনেকের সমস্যা হয়ে থাকে। প্রোগ্রামের ভাষায় একটা সমান বলতে হচ্ছে অ্যাসাইন করা, এবং দুইটা সমান বলতে বোঝাচ্ছে সমান। জিনিসটা বুঝতে হবে। একটা সমান দিলে কখনো এটা বোঝায় না যে এই জিনিসটা ওই জিনিসটার সমান। যদি আমরা পরপর দুইটা ইকুয়াল সাইন ইউজ করি, তাহলে সেটাকে পরস্পর সমান বোঝায়, বা সেটা একটা শর্ত হয়ে যায় যে এরা সমান হবে। তো সাম বলতে এখানে বোঝানো হচ্ছে সামের মধ্যে আমাদের প্রথমে যে সামটা ছিল তার সাথে আই যোগ করে রাখো। অর্থাৎ প্রথমে শূন্য ছিল, শূন্যর সাথে আমরা আই যোগ করলাম, অর্থাৎ 1 যোগ করলাম। তার মানে আমাদের সামের মধ্যে এখন রেজাল্টটা হচ্ছে 1। এবং আই ইকুয়ালস আই প্লাস 1 করে ধাপ 4-এ যাও। তো এইখানে কিন্তু আমরা একটা লুপ চালাচ্ছি। লুপ কি, একই জিনিস একই কাজ বারবার করাটাই হচ্ছে লুপ। তো i ইকুয়ালস আই প্লাস 1 করে ধাপ 4-এ যাও। তার মানে আমাদের i এর মান ছিল 1, এখন হয়ে গেল 1 যোগ 1 বা 2। এরপর আবার ধাপ 4-এ এসে দেখলো i কি n এর থেকে বড়, যেখানে আমরা i এর মান যোগ করার পরে হয়ে গেল 2। তাহলে 2 অবশ্যই 5-এর থেকে বড় না, তাহলে সে আবার ধাপ 5-এ যাবে। এবং এখানে আমাদের সামের ভ্যালু লাস্টে যেটা ছিল সেটা থাকবে। এখন এইবার কিন্তু সে আর তৃতীয় ধাপে গিয়ে শূন্য করে আনে নাই। তার মানে এবার আমাদের সামের ভ্যালু হচ্ছে 1। তো 1-এর সাথে আমাদের i এর ভ্যালু যেহেতু 2 হয়ে গিয়েছিল, তাহলে 1-এর সাথে 2 যোগ করলে 3 হয়ে যাবে, এবং 2-এর সাথে আবার 1 যোগ করে সেই ভ্যালুটা i এর মধ্যে দিয়ে দিবে। তো এইভাবে যতক্ষণ i এর ভ্যালু 5 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রক্রিয়াটা চলতে থাকবে। এমনকি i এর ভ্যালু 5 হলেও প্রক্রিয়াটা চলবে। তখন i এর ভ্যালু n এর থেকে তখনও বড় না। i এর ভ্যালু যখন 6 হয়ে যাবে তখন সেটা বড় কন্ডিশনটি পাবে, এবং তারপর সে ধাপ 6 চলে যাবে, যেখানে ধাপ 6 বলতেছে সামকে যোগফল বলে ছাপাও। অর্থাৎ আমাদের সামের যে এখন ভ্যালুটা আছে সেটাই হচ্ছে আমাদের 1 থেকে শুরু করে আমাদের যেই সংখ্যাটা দেওয়া হয়েছিল সেই সংখ্যাটি পর্যন্ত সমষ্টি। আর এটা সূত্রের সাহায্যে যদি আমরা করতাম, আহ সেটা তাহলে কি করতাম, এখানে আমরা শুরুতেই বলে দিতাম আর কি, আমরা যে প্রসেসিং এর একটা পেয়েছিলাম, যে একটা আয়তকার চিত্র এঁকে কাজটা করব, তার মধ্যে আমরা শুধুমাত্র সূত্রটা বসিয়ে দিতাম, যে সাম সমান সমান n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। তাহলে ইজিলি আমাদের একবারে রেজাল্টটা চলে আসতো, আমাদের লুপ করার কোনো দরকার ছিল না। এই কাজটা করার প্রধান কারণ হচ্ছে তোমাদের লুপের সাথে পরিচয় করানো। এখন লুপ তোমাদের অনেক ধরনের কাজে লাগবে ভবিষ্যৎ প্রোগ্রামিং এর জন্য। লুপের মধ্যেও আবার কিছু ভাগ আছে।
কিছু আছে নিঃশর্ত লুপ বা কোনো শর্ত ছাড়াই কাজ করবে, কিছু আছে আমাদের একটা নির্দিষ্ট শর্ত দিয়ে কাজ করবে, যেমন আমরা এখানে একটা শর্ত দিয়ে কাজ করতেছিলাম। তারপর কিছু ক্ষেত্রে আছে একটা কাজ না হওয়া পর্যন্ত কাজ করবে, যেমন আমরা এই ক্ষেত্রেও বলতে পারি যতক্ষণ সমান হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকো। তো এটা আমাদের প্রবলেমের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের লুপ অ্যাপ্লাই করে থাকি। তো আমরা যখন তোমাদের দ্বিতীয় আর কি পার্টটা শুরু করব 5.2, সেক্ষেত্রে আমরা এই বিষয়টা নিয়ে আবারও আলোচনা করব যে লুপগুলা কি কি। তখন যখন আমরা প্রোগ্রামিং করব, তোমাদের সি ভাষায় প্রোগ্রামিংটা দেওয়া আছে, তো সি ভাষায় যখন আমরা কাজ করব তখন আমরা এই বিষয়গুলো দেখব যে লুপ আমাদের কিভাবে, কি কি লুপ আছে, কিভাবে আমরা সেটা ইউজ করতে পারি। তো এটার ফ্লো চার্টটা তাহলে কি হবে, আমি এইভাবেই লিখে দিলাম যে স্টার্ট, প্রোগ্রামটা শুরু হলো, ইনপুট এন, আমাদের শেষ সংখ্যাটা নিয়ে নিল এন হিসেবে, দেন সাম ইকুয়ালস 0 এবং আই ইকুয়ালস 1 করে দিল। তো এখানে দেখো চিত্রতে এটা শুরু থেকে এই পর্যন্ত আসছে, কিন্তু এখান থেকে কিন্তু কখনোই সে আবার উপরের দিকে যায় নাই। তাহলে সাম কি আই এর থেকে বড়? যদি না হয় তাহলে সামের সাথে সাম প্লাস আই করো এবং আই এর সাথে আই প্লাস আই করো, তারপর আবার সেই কন্ডিশনের মধ্যে চলে যাও। তো এখানে দেখো যতক্ষণ পর্যন্ত এটা ইয়েস না হচ্ছে, অর্থাৎ আমরা এটা একটা শর্ত আরোপ করে দিয়েছি, এই শর্তটা যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হচ্ছে ততক্ষণ কিন্তু এই প্রোগ্রামটা এইটুকুর মধ্যেই ঘুরতে থাকবে। সো আমাদের লেখা দেখে ওটা ক্লিয়ারলি বোঝা না গেলেও আমরা কিন্তু ফ্লো চার্ট দেখে ইজিলি জিনিসটা বুঝতে পারতেছি যে প্রোগ্রামটা আমাদের কিভাবে কাজ করতেছে। তো এখান থেকে আমাদের যখন আউটপুটটা ইয়েস আসলো, ইয়েস থেকে আমরা ইজিলি চলে আসলাম যে প্রিন্ট সাম অ্যাজ রেজাল্ট, অর্থাৎ আমাদের রেজাল্টটাই হচ্ছে এইখানে সামে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, এবং তারপর আমাদের প্রোগ্রামটা এন্ড করে দিলাম। সো আশা করি তোমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপর আসা যাক প্রোগ্রাম ডিজাইন মডেল সম্পর্কে কিছু। তো প্রোগ্রাম ডিজাইন মডেল মূলত কিছু ভাগে বিভক্ত, যেটা প্রধানত 4টি ভাগ দেওয়া ছিল তোমাদের বইতে, আমিও সেগুলাই দিয়ে দিলাম। একটা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বলতে বোঝাচ্ছে কাঠামোগতভাবে আমরা যে প্রোগ্রামিংটা করে থাকি। যেমন একটু আগে আমরা যে কাজগুলো করলাম সেটা কিন্তু খুবই সিম্পল প্রোগ্রামিং ছিল। তো এটার আমরা একটা গঠন তৈরি করলাম, সেই গঠন তৈরি করে আমরা একটা কাজ করলাম। এই কাজগুলো কিন্তু বাকি প্রোগ্রামিং এও করা যায়, তবে একই কাজ অবশ্যই তুমি সব প্রোগ্রামিং এ করতে পারবা, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাজ কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিং করতে গেলে অনেকটা ঝামেলা পোহাতে হয়। সো এই কারণে আমাদের এই বিভিন্ন ধাপে ডিজাইন মডেলটা ভাগ করা। তো স্ট্রাকচার প্রোগ্রামিং আমাদের গঠনগত যেটা সেটা আসে। ভিজুয়াল প্রোগ্রামিং, যেখানে আমরা কোড লেখার আগে আমরা একটা ডিজাইন এঁকে নেই। যেমন ধরো তোমরা যখন কোনো মোবাইলের কোনো সফটওয়্যার ইউজ করো, তোমরা একটা কিবোর্ডে চাপ দাও, সেই লেখাটা তোমার ফোনের স্ক্রিনে চলে আসে। এই জিনিসগুলা কিন্তু ভিজুয়াল প্রোগ্রামিং এর মাধ্যমে করা হয়ে থাকে। যে প্রথমে তোমার কিবোর্ডটার ডিজাইনটা করা হয়, তারপর তোমার কিবোর্ডের ওই অংশে প্রেস করার জন্য কি কাজ করবে সেই কাজটা কোডিং এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো ভিজুয়াল প্রোগ্রামিং আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দিয়ে থাকে, এবং এটা আসলে জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হিসেবে কাজ করে। যে আমরা একটা গ্রাফিক্যাল সারফেস দেখে নেই, তারপর সেটাকে ইউজার ইন্টারফেস ধরে আমরা তার উপর প্রোগ্রামিং এর যে বিভিন্ন ভাষা বা বিভিন্ন কাজ এগুলো অ্যাপ্লাই করে থাকি। তারপর আসতেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বড় বড় ধরনের সফটওয়্যারের ক্ষেত্রে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দরকার হয়। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূলত দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে ক্লাস। এখন অবজেক্ট আর ক্লাস কি এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা দেখা যায় যে আসলে এটা কিভাবে বুঝবো। তো ধরো আহ আমরা বলতে পারি যে 4 পা বিশিষ্ট অনেক প্রাণী আছে, কিন্তু 4 পা বিশিষ্ট সকল প্রাণী কি একই রকম? অবশ্যই না। তো 4 পা বিশিষ্ট প্রাণীর মধ্যে কয়েকটা যদি উদাহরণ দিতে বলা হয়, অবশ্যই বলা যাবে যে গরু, ছাগল, বিড়াল ইত্যাদি আছে। তো এখন এই গরু, ছাগল, বিড়াল সবগুলারই 4টা করে পা আছে।
কিন্তু সবার আচরণ কি একই রকম? সবাই কি দেখতে একই রকম? সবার আকার আকৃতি কি একই রকম? অবশ্যই না। তো এই যে তারা 4 পা বিশিষ্ট, বা আমরা আরেকটা এক্সাম্পল বলতে পারি পাখি। পাখির মধ্যে যাদের ডানা আছে তাদেরকেই যদি আমরা পাখি বলা যায়, কোনো সমস্যা নাই। তার মধ্যে কিছু পাখি আছে উড়তে পারে, কিছু পাখি আছে উড়তে পারে না। এইভাবেও আমরা বিভিন্ন ভাগ দেখতে পারি। কিছু পাখি আকারে বড় হয়, কিছু পাখি আকারে ছোট হয়। তো এই যে আমরা কমন জিনিসগুলা নিচ্ছি, সেইগুলাই হচ্ছে ক্লাস। যে 4 পা বিশিষ্ট প্রাণীর একটা ক্লাস তৈরি করলাম আমরা। যেমন তোমাদের বিদ্যালয়ের জন্য যদি দেখো, তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের একটা ক্লাস আছে, সেকেন্ড সেমিস্টারের একটা ক্লাস আছে। ক্লাসের মধ্যে তোমরা যারা আছো তারাই হচ্ছে অবজেক্ট। যে তোমরা ওই ক্লাসে পড়ো, এই জিনিসটা তোমাদের সবার মধ্যে কমন। তাহলে ওই ক্লাসে, একটা নির্দিষ্ট ক্লাসে থাকা মানে তোমাদের বিভাগ একই, তোমরা একই বিষয় নিয়ে পড়ো, তোমাদের টিচাররা একই, ইত্যাদি বিষয়গুলা আমরা ক্লাসের মধ্যে রাখি। এরপর অবজেক্ট আসলে কি? অবজেক্ট হচ্ছে ওই ক্লাসের মধ্যে তোমাদের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেইগুলা নিয়ে তৈরি হয় অবজেক্ট। যেমন এই যে গরু, ছাগল এবং বিড়ালের কথা বললাম, তাদের ডাকের কথায় আসা যাক। এখন আমরা একটা ক্লাসকে জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে ডাকো, সে কিন্তু কোনো উত্তর দিবে না। তখন সে একটা ক্লাস, তার মধ্যে আছে 4 পা বিশিষ্ট প্রাণীরা। এইবার সেই ক্লাসটা চিন্তা করবে যে আমি তাহলে আমাদের অবজেক্টের কাছে এই প্রশ্নটা পাঠিয়ে দিই। তাহলে সে প্রশ্নটা পাঠালে গরু বলবে যে আমি হাম্বা হাম্বা করে ডাকি, বিড়াল বলবে আমি ম্যাও ম্যাও করে ডাকি। তো এই রকম জিনিসগুলাই হচ্ছে অবজেক্টের কাজ, যে আমরা একই জিনিস জিজ্ঞেস করব একটা ক্লাসকে, কিন্তু বিভিন্ন অবজেক্ট অনুযায়ী আমাদের রেজাল্টটা ভিন্ন ভিন্ন আসবে। এরপর আসে হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিংটা আসলে কি? তোমরা বিভিন্ন কাজ, যেমন পিসিতে আমরা বিভিন্ন কাজ করে থাকি, কোনো একটা কি প্রেস করলে এক ধরনের কাজ হয়ে থাকে, আমাদের বিভিন্ন ইন্টারফেস চলে আসে। এগুলো আসলে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, অর্থাৎ প্রত্যেকটা ইভেন্টের উপর আমাদের আলাদা আলাদাভাবে প্রোগ্রামিং এর ব্যবহার করতে হয়। এটাও ভিজুয়াল প্রোগ্রামিং এর একটা অংশ হিসেবে তুমি ধরতে পারো। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে আবার কিছু ভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি? পলিমরফিজম, ইনহেরিটেন্স এবং এনক্যাপসুলেশন। তো আমি তোমাদের একটু আগে যা যা বললাম, যে সবার আচরণগত বিষয়গুলা কিন্তু একই না, সকলের বৈশিষ্ট্য একই না, কিন্তু কিছু কিছু কমন বিষয় আছে। তো এগুলাই মূলত এই 3টা ভাগে ভাগ করে রাখা হয়েছে। পলিমরফিজম বলতে বোঝাচ্ছে যে তাদের যে আচরণগত বৈশিষ্ট্যটা, সেটা আহ, যেমন তোমাদেরকে একটু আগে বললাম যে তোমার গরুকে যদি একটা প্রশ্ন করা হয়, ছাগলকে যদি একটা প্রশ্ন করা হয়, তাহলে তারা আলাদা আলাদা উত্তর দিবে। ইনহেরিটেন্স হচ্ছে, ধরো আমি একটা ক্লাস ধরলাম, যেমন তোমাদের এই যে পাখিদের ক্লাস ধরলাম। পাখিদের ক্লাস ধরলে অবশ্যই কি কি চলে আসবে? আমি যে কোনো পাখির কথাই বলি না কেন, তাদের ডানা থাকবে, 2টা পা থাকবে, ঠোঁট থাকবে, 2টা চোখ থাকবে। এই বিষয়গুলা ইনহেরিটেন্সের মধ্যে আমরা পেয়ে যাই। তাহলে আমরা যে কোনো একটা যদি অবজেক্ট তৈরি করি, যে আমরা একটা দোয়েল পাখি তৈরি করলাম, তাহলে আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে ক্লাস থেকে তার সব ডাটাগুলা নিয়ে আসতে পারি, যে তার কি কি বৈশিষ্ট্য আছে। এবং সেই অবজেক্টের যদি নির্দিষ্ট আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলো আমরা সেই অবজেক্টের সাথে অ্যাড করে দিতে পারি। এরপর আসে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনটা মূলত কিরকম হয়ে থাকে? তোমরা সবাই হয়তো বা গ্যাস্ট্রিকের ট্যাবলেট গুলা দেখে থাকতে পারো, যে তার মধ্যে দানাদার কিছু পদার্থ থাকে এবং তার বাইরে ক্যাপসুল দেওয়া থাকে। ক্যাপসুলটা এই কারণে দেওয়া থাকে যেন মধ্যের বিষয়গুলা কখনো ক্ষতিগ্রস্ত, মধ্যের যে দানাদার বস্তুটা সেটা ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক একইভাবে এনক্যাপসুলেশন করে আমরা এমন ভাবে জিনিসটা করে দেই যে আমাদের অবজেক্ট এবং ক্লাস যেন সিকিউর থাকে। অর্থাৎ আমি একটা প্রোগ্রাম ডেভেলপমেন্ট করলাম, এখন ডেভেলপমেন্টের সময় আমি পাসওয়ার্ডটাকে পাবলিক করে রাখলাম, অর্থাৎ সবাই সেই পাসওয়ার্ড দেখতে পারবে। তাহলে সেখানে পাসওয়ার্ড দেওয়ার কি কোনো মানে আছে? অবশ্যই নাই।
তো এনক্যাপসুলেশনের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি যে কারা কারা একটা বিষয় দেখতে পারবে বা কারা কারা দেখতে পারবে না। তো এই ধরনের আবার বিভিন্ন এনক্যাপসুলেশনের মধ্যে আমরা আবার তিনটা ধাপ পেয়ে যাই, যেমন প্রাইভেট, প্রোটেক্টেড এবং পাবলিক। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমরা পরে আরো বিস্তারিত জানতে পারবা। তবে আপাতত তোমাদের আশা করি এর থেকে বেশি কিছু দরকার হবে না। তো আমাদের কোর্সটা এই প্রথম পার্টের জন্য আপাতত এইটুকুই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং কেমন লাগলো বা কোথায় কোথায় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো অবশ্যই জানাবা, তাহলে তোমাদের প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করতে পারবো। ধন্যবাদ।